স্টোরিহোলিক্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমরা জীবনের কোনো না কোনো মুহূর্তে এসে এমন কোনো না কোনো পরিস্থিতির মুখোমুখি হই যখন আমরা চাই আকাশ থেকে খুবভাবে বৃষ্টি নেমে আসুক, নেমে এসে ভিজিয়ে দিক আমাদের। ওই অনেকটা যেমন সিনেমাতে হয়, কিন্তু বাস্তব জগৎটা তো আর সিনেমা নয়, তাই না? তার বদলে আমরা পাই এক পশলা রোদ্দুর। আজ স্টোরিহোলিক্সে সেরকমই একটা গল্প। আজকে আমাদের নিবেদন ডক্টর সাম্য মণ্ডলের লেখা এক পশলা রোদ্দুর। ডক্টর সাম্য মণ্ডল পেশায় চিকিৎসক, ভালোবাসায় লেখক। বর্তমানে হাওড়া জেলার সরকারি স্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্ত। পেশার পাশাপাশি মৌলিক লেখনীর সাথে সংযোগ দীর্ঘদিনের। বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনের সাথে প্রতিলিপি, পাণ্ডুলিপি, গল্পকুটির ইত্যাদি অনলাইন পোর্টালগুলিতেও নিয়মিত লেখালেখি করেন। এক পশলা রোদ্দুর গল্পটি 2019 সালে কলকাতা বইমেলায় প্রকাশিত প্রেমের গল্প সংকলন 19 থেকে 29 বইটি থেকে সংগৃহীত হয়েছে। লেখকের অন্যান্য রচনা ও গ্রন্থাবলী পড়ার জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া হলো। আজকের গল্প পাঠে সৌরভ। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন। সময়টা জুলাইয়ের মাঝামাঝি। বাংলা ক্যালেন্ডার বলছে ভরা শ্রাবণ, কিন্তু মৌসুমী বায়ু এখনো তার সমগ্র দলবল নিয়ে এসে পৌঁছতে পারেনি। প্রকৃতির খামখেয়ালিপনায় খাপছাড়া টিপটাপ বা ইলশে গুড়ি হয়েছে বটে, কিন্তু ঝমঝমটা এখনো শুরু হয়নি। পরিবর্তে একটা ভ্যাপসা গরমে মানুষজন নাকাল হচ্ছে। পাপ পাপ, বুঝলি তো বাবলি, মানুষের পাপ দিন দিন এত বিপুল পরিমাণে বাড়ছে যে তাতেই আবহাওয়া, জলবায়ু সব চেঞ্জ হয়ে যাচ্ছে ক্রমশ। বিশ্ব দার্শনিক প্রবুদ্ধ ওর নিজস্ব স্টাইলে থুতনির এক চিলতে দাড়িতে তা দিতে দিতে বলল, এরকম অদ্ভুত একটা লজিকের কারণ জিজ্ঞেস করার কোনো দরকার ছিল না। কেননা প্রবুদ্ধ প্রায়ই হঠাৎ কিছু আউট অফ দ্য ওয়ার্ল্ড কথা বলে কিছুক্ষণ চুপ থেকে ভাও নেওয়ার চেষ্টা করে। খানিক বাদে নিজেই ততোধিক বিদঘুটে কোনো এক্সপ্লানেশন দেয়। তাই আজকাল আর কেউ কেন কেন বলে খোঁচায় না ওকে। তবে কিনা ইদানিং বাবলির একটু ব্যথা জেগেছে ওর উপর। তাই ওই মুচকি হেসে ঠোঁটটা একটু বেঁকিয়ে বলল, কেন রে বুধু, আজকাল কি বাবাজিদের চ্যানেলগুলো এইসব শেখাচ্ছে নাকি? এতদিন তো পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং এইসবই শুনতাম। আরে ধুর ধুর, ওরা আবার কি বলবে? সারাদিন তো যোগ বিয়োগ করতেই ব্যস্ত। এটা আমার নিজের এক্সপ্লোরেশন। নাকের সামনে থেকে মাছি ওড়ানোর মতো হাত নেড়ে বলল প্রবুদ্ধ, ওরফে বুধু। হ্যাঁ, তুই ছাড়া এমন অষ্টমাশ্চর্য আবিষ্কার আর কেই বা করতে পারে? পাশ থেকে বিকাশ চোখ মটকালো। ওর ব্যঙ্গটা গায়েই মাখলো না প্রবুদ্ধ। দু হাতের আঙুলগুলো ফাঁকা করে মাথার চুলে কয়েকবার চিরুনি চালালো। তারপর বলতে শুরু করলো, দেখছিস না চারপাশে কিরকম খুন, জখম, রাহাজানি বেড়েই চলেছে। মানুষের পাপের আর কোনো লিমিটই থাকছে না। আর পাপ করলেই শরীর থেকে একরকম ওয়ার্ম ওয়েভ বেরোয়। এতগুলো মানুষের সেই প্রবল উষ্ণতা কি পরিমাণ ভয়ঙ্কর বুঝতেই পারছিস। আর তাতেই চারিপাশের পরিবেশ তো গরম হচ্ছেই। সাথে সাথে যাও বা একটু মেঘ টেঘ আকাশে জমে বৃষ্টি হওয়ার কথা ছিল, সেগুলোও ফের বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। কয়েক সেকেন্ড সবাই চুপচাপ। তারপরই করিডোর ফাটিয়ে প্রবল হাসি। আবির একটু দূরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। দ্রুত কতগুলো টান দিয়ে দু আঙুলের টুস্কিতে ফিল্টার উড়িয়ে দিল। দে ভাই দে, তোর একটু পায়ের ধুলো। বাংলা মায়ের এমন কৃতি সন্তানকে কি আর রোজ রোজ হাতের সামনে পাওয়া যায়? হাসতে হাসতে ওদের দিকে এগিয়ে গেল। তাহলে ঝটপট একটা ট্রিট হয়ে যাক।
বুধু এমন মহান একটা আবিষ্কার করেছে, কিছু না খাইয়ে কি আর সেলিব্রেট করলে চলে? বাদল বলল। তোর শুধু খাই খাই না, কখনকার পকেট কাটবি সেই ধান্দা। আগের দিনও এমনি করে বুধুর টাকা ভাঙিয়ে খেয়েছিস, আজ আর ওটি হচ্ছে না। রেফারির মতো কোমরে 2 হাত রেখে বাবলি চোখ পাকালো। বোঝা যাচ্ছে এবার থেকে প্রবুদ্ধের ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের দায়িত্বটাও ওই নিতে চলেছে। ঠিক ঠিক। তাছাড়া এমন মেঘলা দিনে তো তোরই খাওয়ানোর কথা রে বাদলা। আজ তো তোরই দিন, দেখছিস না কেমন মেঘ করেই আছে, শুধু বৃষ্টির নাম গন্ধই নেই। ফোকটে খাওয়ার সুযোগটা এই বেলা মাঠ থেকে যাতে বেরিয়ে না যায়, তাই তড়িঘড়ি বিকাশ বলে উঠল। ইতিমধ্যে একটা মিন্ট ফ্লেভারের চুইংগাম বের করে চেবাচ্ছিল আবির। বৃষ্টির নাম শুনে কয়েক সেকেন্ডের জন্য ওর চোয়াল দুটোর নড়াচড়া বন্ধ হলো। পকেট থেকে মোবাইলটা বের করে টাইম দেখার ছলে হয়তো কিছু ভাবলো একবার। পর মুহূর্তেই নিজেকে সামলে বাদলের গলা জড়িয়ে ধরে বলল, ওকে দ্যাটস ফাইনাল, বাদলাই স্পন্সর করছে। তাহলে ট্রিটের ব্যাপারটা তুললই যখন, তখন মনে পড়লো পার্ট 1-এ হাইয়েস্ট পার্সেন্ট পাওয়ার পর ওর একটা ট্রিট ডিউ ছিল, আজ সেটাই শোধ হয়ে যাক। তবে ইয়ে না মানে তোরা আজই খাবি? এই মুহূর্তে তো এতগুলো মানে আমার কাছে তো এতগুলো টাকা। ব্যাপারটা শেষমেশ ঘুরে ওর দিকেই বুমেরাং হয়ে ফিরে আসলো দেখে তোতলালো বাদল। আরে ঘাবড়াসটা, আমরা তোর ঘাড় ভেঙে খেলেও তোকে এমন আশীর্বাদ দেব না যে পরের বারে ফার্স্ট ক্লাসটা তোরই বাঁধাই থাকবে। বিকাশ সান্ত্বনা দেওয়ার সুরে বলল। ক্যান্টিনে ওদের পছন্দের কোনো টেবিলটাই ফাঁকা ছিল না। ওরা 5 জন গুছিয়ে বসতেই বাবলি চেঁচিয়ে অর্ডার দিল, অরুণদা 2 প্লেট চিকেন পকোড়া, নুডলস আর 5টা কফি। মাথার ওপর সিলিং ফ্যানটা বনবন করে ঘুরছিল বটে, তবে তাতে স্বস্তি হচ্ছিল না বিশেষ। বাবলি প্রবুদ্ধের পাশে নিজের চেয়ারটা টেনে নিয়ে গলা নামিয়ে কিছু একটা বলতে শুরু করলো। বিকাশ ব্যস্ত হোয়াটসঅ্যাপ চেক করতে। বাদল বেচারা পার্সটা টেনে নিয়ে হিসাব করতে শুরু করলো নিজের আক্কেল সেলামির জন্য কটা নোটের মাসুল গুনতে হবে। একটু দূরে পাশাপাশি 2টো টেবিল জুড়ে সৌমিরা ওদের দলবল নিয়ে চুটিয়ে আড্ডা দিচ্ছে। সেদিকেই আনমনে তাকিয়েছিল আবির। না, আজও বৃষ্টি এলো না। এটাই তাহলে তোর শেষ ডিসিশন? কোনটা? বেখেয়ালে প্রশ্নটা করেই আবির বুঝতে পারলো যে ও একটা দারুণ ভুল করে ফেলেছে। অবিলম্বে সাইক্লোন সুনামি শুরু হলো বলে তাড়াতাড়ি হাত পা গুটিয়ে একটা ডিফেন্সিভ পজিশন নিয়ে গলাটা যথাসম্ভব গম্ভীর করে বলল, ও ওটা। কলেজের পিছন থেকে মল্লিক বাড়ির বড় পুকুর ঘাটে ওরা 2 জন বসেছিল, বৃষ্টি আর আবির। ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে আরো কয়েকজন ছিল। একসময় এ অঞ্চলে মল্লিকদের বিশাল বড় জমিদারি ছিল। এই পুকুরের শান বাঁধানো ঘাটটা আজও সেই অতীতের চিহ্ন বহন করে। পুকুরের জল বর্তমানে হেজে মজে ব্যবহার অযোগ্য হয়ে গেলেও পাথর বাঁধানো সিঁড়ির ধাপগুলো এখনো দারুণ অক্ষত আছে। ফুরফুরে হাওয়ায় চওড়া ধাপগুলোতে হাত পা ছড়িয়ে দিব্যি গল্পগুজব করে টাইম কাটানো যায়। কলেজের অনেকেই তাই সময়ে অসময়ে ক্যান্টিন বা কমন রুমে না কাটিয়ে এখানেই বসে আড্ডা দেয়। পরপর 2টো পিরিয়ডের গ্যাপ ছিল আজ, তাই ওরা 2 জন এদিকটায় চলে এসেছে। গ্রুপের বাকিদের অবশ্য 5 সাবজেক্টের ক্লাস আছে। আশা অবধি কেউই বিশেষ কোনো কথা বলেনি। বৃষ্টি সামনের দিকে তাকিয়ে চুপচাপ বসেছিল। হঠাৎই প্রশ্ন করে বসলো। আবির মোবাইলে টুকটাক ব্রাউজিং করছিল এতক্ষণ। বৃষ্টির কথায় এবার ওর মুখের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। তোর প্রবলেমটা কি বলতো? ফের জানতে চাইলো বৃষ্টি। প্রবলেমটা যে কি সেটা যদি তোকে বোঝানো যেত।
মনে মনে এ কথা বললেও আবিরের ঠোঁট দুটো কিন্তু নড়ল না। আমরা এতদিন ধরে ভালো বন্ধু, দুজনে সবকিছু শেয়ার করে এসেছি। আই নো দ্যাট ইউ অলসো লাইক মি। আমি একটা মেয়ে হয়ে তোকে প্রপোজালটা দিলাম, আর তুই? অভিমানে বৃষ্টির গলাটা বুজে আসছিল। এবার আর নিরুত্তর থাকা যায় না বুঝতে পেরে আবির বলল, আমার অ্যান্সারটা তোকে আগেই জানিয়েছি বৃষ্টি। আমি কোনো রকম লাভ রিলেশনে যেতে চাই না। ইয়েস, টিল ডেট তুই আমার বেস্ট অ্যান্ড ক্লোজ ফ্রেন্ড, কিন্তু এর বাইরে এ সম্পর্কের আর কোনো নাম দিস না প্লিজ। ডোন্ট টেল মি ইউ অলরেডি লাইক সামবডি এলস। খেপেছিস? এমনটা যে কিছু নেই তোর থেকে আর কেই বা ভালো জানে। আমার লাইফটা একদম খুলি কিতাব, অ্যাজ সিম্পল অ্যাজ ইট লুকস। Then why are you refusing me again and again? তোর কি অন্য কোনো প্রবলেম আছে? অন্য প্রবলেম মানে কি বলতে চাস? ভুরু দুটো নাচিয়ে গুরুগম্ভীর সংলাপগুলোকে একটু হালকা করার চেষ্টা করলো আবির। বৃষ্টির মুডের কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। তোর পার্সোনাল রিজনস যদি তুই একান্তই আমাকে বলতে না চাস, তবে আমারও আর কিছু বলার নেই। সামনে জলের দিকে তাকিয়ে চাপা রাগী গলায় প্রত্যুত্তর দিল, দেখ বৃষ্টি, প্লিজ আমাকে ভুল বুঝিস না। এবারে ওর হাতটা ধরল আবির। তোকে অপছন্দ করার বিন্দুমাত্র কোনো কারণ নেই। আগের দিন যা বলেছিলাম আজও সে কথাই তোকে বলছি। তুই আমার সবচেয়ে ক্লোজ, আর যার সাথে আমি অনেক কিছু শেয়ার করতে পারি, কিন্তু যখনই আমাদের এই নিখাদ বন্ধুত্বে প্রেম নামের ভাইরাসটা ঢুকে যাবে, তখনই সব কিছু পাল্টাতে শুরু করবে। তুই বা আমি দুজনেই ধীরে ধীরে পজিটিভ হতে শুরু করব। আমি ক্লাস বাঙ্ক করে কোথায় গিয়েছিলাম, বা তোর কেন আসতে দেরি হলো, এসব অবান্তর প্রশ্ন আর সন্দেহ উঠতে শুরু করবে। এখন যেমন সারাদিনে কটা সিগারেট খাচ্ছি বা ফার্স্ট ইয়ারের মেয়েকে ঝাড়ি মারছি তোকে বিন্দাস বলতে পারছি, তখন এসব বলার আগে 10 বার ভাবতে হবে। আর সব কাজেই যদি 1000টা কৈফিয়ত দিতে হয়, তেমন রিলেশনের মানেটাই বা কি দাঁড়াবে? বৃষ্টি কোনো কথা বলছে না দেখে আবির ফের বলল, তুই আমাকে প্রপোজ করেছিস মানছি, কিন্তু আমার কথাগুলো একটু ভেবে দেখ। তোর আমার এত ভালো ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাক সেটা আমি একেবারেই চাই না। বৃষ্টি হয়তো কিছু ভাবছিল, আবিরের এতগুলো কথাতেও কোনো রিয়্যাক্ট করলো না। নিজের মনে আঙুলের নেল পালিশটা খুঁটতে লাগলো। আবিরও আর কি বলবে ভেবে পেল না। কলেজে পরস্পরের পরিচয়ের প্রায় প্রথম দিক থেকেই ওদের বন্ধুত্ব সময়ের সঙ্গে যা জমে আরো মজবুত হয়েছে। ধীরে ধীরে ওদের সঙ্গে বিকাশ, প্রবুদ্ধ বাবলিরা জয়েন করে বেশ জমজমাটি একটা ফ্রেন্ড জোন তৈরি হয়েছে। একসাথে সিনেমা হোক কিংবা শপিং, এতগুলো দিন দেদার ফুর্তিতে কাটছিল। হঠাৎ কি যে হলো, 3-4 দিন আগে কোচিং থেকে ফেরার সময় দুম করে বৃষ্টি ওকে প্রপোজ করে বসে। তখন অবশ্য গ্রুপের অন্য কেউ সাথে ছিল না। প্রাথমিকভাবে হকচকিয়ে গেলেও আবির সাথে সাথে জানায় এখনই ও এসব কিছু নিয়ে ভাবছে না। পরে ফোনে বিস্তারিতভাবে নিজের অপারগতার কথা বলে বৃষ্টির কাছে ক্ষমা চেয়ে নেয়। বৃষ্টি আর ওই প্রসঙ্গ উত্থাপন করেনি, বা আবিরও নিজে থেকে কোনো কথা বলে তিক্ততা বাড়াতে চায়নি। তুই কি জীবনের সব সম্পর্ককে এভাবেই দেখিস? অনেকক্ষণ পর নীরবতা ভাঙল বৃষ্টি। আবিরের আর হয়তো কিছু বলার ছিল না, ও কোনো উত্তর দিতে পারল না। পাশে রাখা ব্যাগটা কাঁধে নিয়ে এরপর নিঃশব্দে উঠে গিয়েছিল বৃষ্টি। ওর যাত্রাপথের দিকে তাকিয়ে শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়লো আবির। কি যে হলো বৃষ্টির? প্রেমের ভূতই বা কে ওর মাথায় ঢোকালো? উপরোক্ত ঘটনাটা দিন 3 আগের। এরপর কলেজ বা কোচিংয়ে বৃষ্টির দেখা মেলেনি। ফোন, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকেও কোনো রেসপন্স করেনি আবিরের সাথে। ভাবছে আগামীকাল একবার ওর মেসে গিয়ে খোঁজ নেবে। ও কি অভিমান করেই সবকিছু থেকে নিজেকে আড়াল করে রেখেছে?
এই, তোর এই ছাগল দাড়িটা কবে কাটবি বলতো? কপট রাগে চোখ পাকালো বাবলি। কি বলছিস? জানিস এই স্টাইলটাকে কি বলে? কোটি। সযত্ন লালিত দাড়িতে হাত বোলালো প্রবুদ্ধ। তোর এই গটিকে বটি দিয়ে কাটবো আমি। ভালো চাস তো ঝটপট ওটাকে উড়িয়ে দিবি। বাবা গো, রক্ষে করো মা। হাসতে হাসতে একদিকে ছিটকে গেল প্রবুদ্ধ। হ্যাঁ রে, বৃষ্টি কেন কদিন ধরে কলেজে আসছে না, কিছু জানিস তোরা? হঠাৎই পিছন দিকে ঘাড় ঘুরিয়ে আবির জানতে চাইল। জুলজি অনার্সের ক্লাসটা সবে শেষ হয়েছে, পরের ক্লাসটা অফ, প্রফেসর আসেননি। ওরা কজন ক্লাসরুমের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসে গল্প গুজব করছিল। আবিরের আজ একেবারেই মন লাগছিল না কিছুতে। ওর একটু তফাতে চুপচাপ বসে বোর্ডের ডায়াগ্রামটা খাতায় এঁকে তাতে নকশা করছিল। প্রবুদ্ধ আর বাবলি লাস্ট বেঞ্চে বসে পরস্পর খুনসুটি করছিল। আবিরের প্রশ্নে বাবলির ভুরু দুটো ধনুকের ছিলার মতো বেঁকে পরক্ষণেই সোজা হয়ে গেল। সে তো তোরই ভালো জানার কথা। আফটার অল এত ভালো বন্ধু তোরা। ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসল ও। জানি না বলেই তো তোকে জিজ্ঞেস করছি। বিরক্ত হলো আবির। ফোন মেসেজ কোনোটাতেই কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না, কল করলেই সুইচ অফ, এদিকে নেটেও অনলাইন হওয়ার নাম নেই। তুই তো ওর মেসের কাছেই থাকিস, তাই তোকে জিজ্ঞেস করলাম। হঠাৎ করে একদিন কলেজ কোচিং সব বন্ধ। আরে ওর তো আরেকটা নাম্বার। বলে কিছু একটা বলতে যাচ্ছিল প্রবুদ্ধ। ক্যাক করে কুনুই দিয়ে ওর পেটে একটা খোঁচা দিয়ে থামিয়ে বাবলি বলল, ওর অন্য নাম্বারটাও আউট অফ রিচ, আর ও কিন্তু মেশেও নেই। মানে মেসেও নেই? বাড়ি চলে গেল নাকি? এখন তো কোনো ছুটি ছাটা অকেশন কিছুই নেই। তবে শরীর টরীর খারাপ করলো নাকি? বলতে পারবো না রে। ইনফ্যাক্ট গতকালই আমি ওর মেশে গিয়েছিলাম। ওর 5 সাবজেক্টের একটা খাতা আমার কাছে ছিল, ফেরত দিতে গিয়েছিলাম। গিয়ে দেখি বিছানাপত্র সব গুছিয়ে বেডিং করা, ওর কোনো পাত্তা নেই। অঞ্জলি বলে একটা মেয়ে ওর রুমমেট, সে বলল যে 3 আগে বৃষ্টি হঠাৎ বাড়ি চলে গেছে। কেন গিয়েছে বা কবে ফিরবে সে ব্যাপারে অবশ্য ওর কিছু জানা নেই। অবাক দৃষ্টিতে চুপচাপ শুনছিল আবির। আরও শুনলাম ও নাকি মাস শেষ হবার আগেই ওর রুম চার্জ, বিল সব কিছুর টাকাই আগাম মিটিয়ে দিয়ে গেছে। স্ট্রেঞ্জ, বিড়বিড় করলো আবির। সব ভাড়াও মিটিয়ে গেছে? ও কি মেসটা ছেড়ে দেবে নাকি? সেসব বলতে পারবো না ভাই, অত ডিটেলস আমার কাছে নেই। তাছাড়া আমার সাথেও তো আর কোনো কন্ট্যাক্ট হয়নি। গুম মেরে গেছে আবির। চুপচাপ নোটবুকটা ব্যাগে ঢুকিয়ে চেন লাগালো। শুনতে পেল পেছন থেকে প্রবুদ্ধ বাবলিকে বলছে, কি হলো বলতো মেয়েটার? অকারণে ডুব মারবে না তো খুব একটা? শরীর খারাপ করে বাড়ি টাড়ি চলে গেল না তো আবার? কি জানি, আমি তো ভাবছিলাম আমরা না জানলেও আবির অন্তত কিছু জানবে, কিন্তু ও তো। পেছন ঘুরে আছে বলে ওদের এক্সপ্রেশনগুলো দেখতে পাচ্ছিল না আবির। দ্রুত হাতে ব্যাগ গুছিয়ে নিল। 1 ঘন্টা পরে একটা প্র্যাকটিক্যাল ক্লাস আছে বটে, কিন্তু হাজার ততক্ষণ অপেক্ষা করার ইচ্ছে নেই। পকেট থেকে বাইকের চাবিটা বের করে নিল। প্রবুদ্ধ হঠাৎ জিজ্ঞেস করলো বাবলিকে, আচ্ছা, ওর বাড়ি কি একটা খোঁজ নিলে হয় না? তুই তো গত বছর পুজোর সময় গিয়েছিলি না? ধুস, সে তো অনেক দূর। মেদিনীপুর লাইনে বালিচক বলে একটা স্টেশনে নেমে তারপর আবার বাস বা ট্রেকারে করে কিছুটা যেতে হয়। এখনই ওসব করার কোনো দরকার নেই। কাঁধে ব্যাগটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনছিল আবির। ভেতরে ভেতরে একটা অস্বস্তি অনুভব করছিল। ডান হাতের মুঠোয় চাবিটা শক্ত করে ধরে দ্রুত বেরিয়ে গেল ক্লাস থেকে। আবিরের যাত্রাপথের দিকে তাকিয়েছিল বাবলি। ওর মোবাইলটা নিয়ে গেম খেলছিল প্রবুদ্ধ। হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে
একটা নাম্বার বেছে দ্রুত কতগুলো শব্দ এই দুনিয়ায় চালান করে দিল। প্রবুদ্ধ হা করে মেসেজটা দেখছিল। ওকে একটা চিমটি কেটে বাবলি বলল, এই, তুই আমাকে এমন মিস করিস? বাবু, ও বাবু, একটা টাকা দাও না। অনেকক্ষণ ধরেই বাচ্চাটা ইনিয়ে বিনিয়ে বায়না করছিল। সাধারণত ভিক্ষে টিক্ষে একেবারেই দেয় না আবির, তবুও কেন জানা নেই দুনিয়ার সব ভিখারি ওকে দেখলে একেবারে ঝাঁপিয়ে পড়ে। জানলার ধারের সিটে বাইরের দিকে এক দৃষ্টে তাকিয়ে চুপচাপ বসেছিল এতক্ষণ। ট্রেনটা খুব জোরে ছুটছে। দামাল বাতাস ওর চোখে মুখে ঝাপটা মারছিল অনবরত। হেডফোনটা গলার দুপাশ থেকে ট্রেনের ঝাঁকুনির তালে তালে দুলছে। ওটা কানে লাগাতেই ইচ্ছা করছিল না। রুগ্ন ছেলেটার মুখের দিকে তাকিয়ে কি মনে হতে পকেট থেকে পার্সটা তুলে নিল। খুচরোর জিপটা টেনে হাত উপর করে যতগুলো কয়েন ছিল সবগুলো হাতে ঢেলে দিল। ছেলেটা হা করে ওর কাণ্ড কারখানা দেখছিল। কিন্তু আসল চমকটা লাগলো তখন যখন মুঠো ভর্তি সব কয়েনগুলোই ওর দিকে বাড়িয়ে দিল আবির। একটু ইতস্তত করেই ঝটপট নিজের ছোট ছোট দুটো হাতের পাতা সামনে বাড়িয়ে দিল বাচ্চাটা। বেশি দেরি করলে যদি দানকর্তার মতি পরিবর্তন হয়ে যায়, সেই ভয়েই হয়তো। ট্রেনটা স্লো হয়ে আসছে। ইতিমধ্যে সহযাত্রীর কাছ থেকে জেনে নিয়েছে আগত স্টেশনটাই বালিচক। বাঙ্ক থেকে ওর রুকস্যাকটা টেনে নামিয়ে নিল আবির। একটু খিদে খিদে পাচ্ছে। সকাল থেকে এক কাপ চা আর দুটো বিস্কুট ছাড়া কিছুই পেটে পড়েনি। একদম কাক ভরেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আজ। আজ প্রায় দিন আষ্টেক হয়ে গেল বৃষ্টির কোনো খোঁজ মেলেনি। ইতিমধ্যে ওর মেসে গিয়ে বার কয়েক খোঁজ নিয়ে এসেছে আবির, এখনো ফেরেনি। মোবাইল যথারীতি সুইচড অফ। ওর দেশের বাড়িতে আছে কিনা তার গ্যারেন্টিও কেউ দিতে পারেনি। একটা অস্বস্তি বোধ তো ছিলই, তার সাথে গত 2-3 দিন ধরে প্রচণ্ড অপরাধ বোধেও ভুগছে আবির। আলটিমেটলি গতকাল সারা রাত বিছানায় ছটফট করার পর ভোরের আলো ফুটতেই সিদ্ধান্ত নিতে দেরি করেনি। বন্ধুদের সাথে পিকনিক যাচ্ছে এই ছুতো দিয়ে কাঁধে ব্যাগটা তুলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। আজ এর একটা বিহিত না করলেই নয়। গত 1.5 বছর ধরে যার সাথে 8 ঘন্টার বেশি কখনো সম্পর্ক ছিন্ন হয়নি, 8 দিন তার কোনো খোঁজ না পেয়ে এভাবে চুপচাপ বাড়িতে বসে থাকা সম্ভব নয়। স্টেশনে নেমে এদিক ওদিক তাকাচ্ছিল আবির। বৃষ্টির কাছ থেকেই শুনেছিল স্টেশনে নেমে ট্রেকার অথবা বাসে গোপীনাথপুর বলে একটা জায়গায় যেতে হয়, সেখানেই ওর বাড়ি। এবার স্ট্যান্ডটা কোন দিকে সেটা জানতে হবে। কোথায় যাবে বাবু? সেই ভিখারি ছেলেটা তাহলে এখানেই নেমেছে। আবিরের মুখ চোখ দেখে হয়তো মনে হয়েছিল এখানে নতুন, তাই কাছে এসে জানতে চাইছে। স্মিত হেসে গন্তব্য জানাতেই ছেলেটা সাথে গিয়ে শুধু স্ট্যান্ডটা দেখিয়ে দিল না, গোপীনাথপুরগামী একটা ট্রেকারেও তুলে দিল। এক মুঠো খুচরোর কৃতজ্ঞতা হবে হয়তোবা। গোপীনাথপুর যখন নামলো তখনও সকালের আমেজ পুরোপুরি শেষ হয়নি। বাস রাস্তার পাশের চা চপ তেলে ভাজার দোকানগুলো গম গম করছে। খানিক দূরে একটা মিষ্টির দোকানের সামনে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে দেখে সেদিকে এগিয়ে গেল আবির। পেটের ভেতরের ক্ষুধার্ত জানোয়ারটাকে আর বাগে আনা যাচ্ছে না। কথায় বলে মুড়ির সাথে ভুঁড়ির যোগ বিশাল। ভুঁড়ি শান্ত হতেই মাথাটা একটু পরিষ্কার হলো। সকাল সকাল তোরে বেরিয়ে তো এসেছে, কিন্তু আসল সমস্যাটা হলো বৃষ্টির বাড়ির আসল লোকেশনটাই ওর জানা নেই। গোপীনাথপুর নেহাত ছোট জায়গা নয়, শুধু বৃষ্টির নাম আর পদবিতে যে ওকে লোকে চিনবে সে আশা করাটা অবান্তর হবে। অতকিম
মাটির ভারে এক কাপ গরম চা নিয়ে রাস্তার পাশে একটা বেঞ্চিতে বসলো আবির। ঠান্ডা মাথায় ভাবতে হবে, এত দূর এসে বেকুবের মতো ফিরে যাওয়ার কোনো মানে হয় না। অ্যাটলিস্ট একবার অন্তত বৃষ্টিকে চোখের দেখা না দেখলে নিজের ভেতরের অস্থিরতা শান্ত হওয়ার নয়। একটা সহজ অপশন অবশ্য আছে, বাবলিকে কল করা। ও গত বছরই এখানে এসেছিল, কিভাবে বাড়ি অবধি পৌঁছতে হবে সেটা একমাত্র ওরই ঠিকঠাক জানার কথা। কিন্তু এই সহজ পন্থাটা একটু ভাবনা চিন্তার পর নিজে থেকেই বাতিল করে দিল আবির। বাবলিকে বলা মানেই এক্ষুনি ওর বৃষ্টির বাড়ি যাওয়ার কথাটা রাষ্ট্র করে দেবে। যা পেট পাতলা মেয়ে। এমনিতেই ওদের দুজনের সম্পর্ক নিয়ে কলেজের করিডোরে একটা গুজুর ফুসুর চলেই। তারপর ওর গোপীনাথপুরে যাওয়ার খবর পেলে সমস্ত গসিপের টিআরপি বাড়তে আর কতক্ষণ। না, এভাবে হবে না, অন্য কিছু ভাবতে হবে। চায়ের ভাতটা ফেলে দাম চুকিয়ে দোকান থেকে বেরিয়ে এলো। ট্রেকার ওকে যেখানে নামিয়ে দিয়ে গিয়েছিল সেখানেই বাস রাস্তার পাশ দিয়ে গ্রামের ভেতরের দিকে একটা লাল মোরামের রাস্তা চলে গেছে। যতদূর মনে পড়ে হাঁটা পথে মিনিট 10 একটা রাস্তার কথা কখনো ওকে বলেছিল বৃষ্টি। 7-5 ভাবতে ভাবতে লঘু পায়ে ওই রাস্তা ধরেই হাঁটা দিল আবির। হঠাৎ মনে এলো বৃষ্টির বাবা একজন হোমিওপ্যাথি ডাক্তার, এই অঞ্চলেই প্র্যাকটিস করেন। নামটা এই মুহূর্তে মনে পড়ল না। বৃষ্টির পদবী মুখার্জি। ডাক্তার মুখার্জি বললে মানুষ কি চিনতে পারবে? ঠিক আছে, প্রথমে ওটাই ট্রাই করবে, তারপর অন্য কিছু মনে পড়লে দেখা যাবে। এই রাস্তাটা একটু নির্জন, লোকজন তেমন দেখা যাচ্ছে না আশেপাশে। সামনে একটা খালের ওপর ছোট্ট সাঁকো রয়েছে, তার ওপারে একটা গুমটি দোকান ঘর দেখা যাচ্ছে। ঠিক করলো প্রথমে ওখানেই জিজ্ঞেস করবে, অ্যাটলিস্ট রাস্তাটা অন্তত ঠিক ধরেছে কিনা কনফার্ম করা যাবে। সাঁকোটা পেরোবার সময় দেখতে পেল বিপরীত দিক থেকে সাইকেল করে একটা অল্প বয়সী মেয়ে আসছে। সামনের বাস্কেটে একটা ব্যাগ রাখা রয়েছে, বোধহয় টিউশন পড়তে যাচ্ছে। এক ঝলক তাকিয়েই আবির চোখ সরিয়ে নিয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় মেয়েটা ওকে দেখেই কিছুটা অবাক হয়ে সাইকেল স্লো করে নিল। তারপর ওর দিকে তাকিয়েই ধীর গতিতে এগিয়ে আসতে লাগলো। আবির এটা খেয়াল করেনি। মেয়েটা হয়তো ওভাবেই তাকিয়ে পাশ দিয়ে বেরিয়ে যেত যদি না হঠাৎ আবির পিছন ঘুরে ওকে ডাকতো, এক্সকিউজ মি, একটু দাঁড়াবেন? সাইকেলটা ধীরেই যাচ্ছিল, এবার ঘ্যাচ করে ব্রেক কষে দাঁড়িয়ে পড়লো মেয়েটা। 2 পা পিছিয়ে সাইকেলের পাশে গিয়ে দাঁড়ালো আবির। আমি এখানে নতুন, কাইন্ডলি একটু বলতে পারবেন ডাক্তার মুখার্জির বাড়িটা কোন দিকে পড়বে? হোমিওপ্যাথি ডাক্তার? সাইকেলের হ্যান্ডেলটা ধরে স্থির দৃষ্টে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো মেয়েটা। হ্যাঁ, আমি ওনার বাড়িটাই খুঁজছি। মনে মনে বেশ খুশি হলো আবির। যাক, ফার্স্ট চান্সেই বাড়িটা মনে হয় লোকেট করে নিতে পারবে। কিন্তু উনি তো বাড়িতে পেশেন্ট দেখেন না। না মানে আমি আসলে ওনাকে ঠিক দেখাতে, মানে ওনার বাড়িতে। দ্রুত বলতে গিয়ে কথাগুলো একটু জড়িয়ে যাচ্ছিল। ঝটপট শুধরে নিয়ে বলল, আসলে আমি অন্য একটা কাজে যাচ্ছিলাম। কোত্থেকে আসছেন? শিবপুর, মানে হাওড়া থেকে। ও, তা সেটা তো একটু দূরে। শর্টকাটে একটা আছে বটে, কিন্তু সে অনেক গলির রাস্তা। আপনি কি চিনে যেতে পারবেন? মেয়েটা একটু ভুরু কুচকালো। মোটামুটি ডাইরেকশনটা যদি বলে দেন তাহলে জিজ্ঞাসা করতে করতে চলে যাব। সপ্রতিভ জবাব দিল আবির। সহজে যাওয়ার একটি গলি আছে, সামনের মোড়েই। কি মনে হতে বাহাতের কবজি উল্টে হাত ঘড়িটা দেখে নিয়ে ফের বলল, চলুন আপনাকে কিছুটা এগিয়ে দিই। এতটা উপকার আশা করেনি আবির। না না, আপনাকে কষ্ট করতে হবে না, আমাকে শুধু বলে দিলেই হবে। তাছাড়া আপনারও দেরি হয়ে যাচ্ছে। সামনের ব্যাগটার দিকে তাকিয়ে বলল কথাগুলো। পারবেন না চিনতে, ডাইনে বাঁয়ে অনেক বাঁক আছে। আমার হাতে সময় আছে এখনো, চলুন। বলেই সাইকেলের হ্যান্ডেলটা ধরে উল্টো দিকে হাঁটতে শুরু করে দিল। একটু থমকে গিয়েছিল আবির,
প্রথম সাক্ষাতেই কেউ এতটা উপকার করে বলে জানা ছিল না। মেয়েটাকে তো পরিচিত বলেও মনে হলো না। আগে কখনো কোথাও দেখেছে বলে না, মনে করতে পারলো না। ঠিকই বলেছিল মেয়েটা, প্রথমবার এতগুলো ঘুরপথ চিনে একা আসাটা ওর পক্ষে বেশ মুশকিলই হতো। কিছু দূর এসে ওরা দুজন একটা বড় পুকুরের সামনে এসে দাঁড়ালো। বিপরীত দিকে পাশাপাশি দুটো বাড়ি দেখা যাচ্ছে, একটা টিনের ছাউনি আর একটা সবুজ রঙের একতলা পাকা বাড়ি। হাত তুলে দ্বিতীয় বাড়িটার দিকে নির্দেশ করলো মেয়েটা। এই যে পুকুরের পাশ দিয়ে রাস্তাটা দেখছেন, এটা ধরে সোজা চলে যাবেন, তাহলেই বাড়ির সামনে পৌঁছে যাবেন। এটা বাড়ির পেছন দিক। এত সহজেই যে লক্ষ্যে পৌঁছে যেতে পারবে ভাবতেই পারছে না আবির। থ্যাংক ইউ সো মাচ। কি বলে যে এবার মিষ্টি করে হাসলো মেয়েটা। ঠিক আছে, আমি আসি তবে। সাইকেলটা ঘুরিয়ে মোড়ের মাথায় অন্তর্হিত হয়ে গেল মেয়েটা। এবার এই সবচেয়ে চরম মুহূর্ত। কি বলে ঢুকবে বৃষ্টির বাড়িতে? ওর মুখোমুখি হয়েই বা কি বলবে? তাছাড়া এ সময়ও বাড়িতে আছে কিনা সেটাও জানা নেই। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে সামনের দিকে গুটি গুটি পায়ে হাঁটা দিল আবির। হালকা সবুজ রঙের ছোট্ট একতলা বাড়ি। বাড়ির ছাদের পাঁচিলে বিভিন্ন ছোট ছোট টব সহ ফুলের গাছ দেখতে পাওয়া যাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে বাড়িটা দেখতে দেখতেই হঠাৎ চোখে কিছু পড়তেই মাটির সাথে ওর পা দুটো যেন আটকে গেল। এইমাত্র ছাদে একজন উঠে এলো, মিঠে হলুদ রঙের চুড়িদার পরনে, ভিজে এলো চুল দু কাঁধ ছাপিয়ে নেমে এসেছে। গাছে জল দেওয়ার একটা ঝাঁঝরি হাতে, সযত্নে একটার পর একটা গাছের শরীর ধুইয়ে দিচ্ছে। না, একটু ভুল হলো বলা। বৃষ্টি হচ্ছে অনেক অনেক দিন পর। আকাশ কালো করে মুষলধারে ঝমঝম ঝমঝম শব্দ শুনতে পাচ্ছে আবির। সারা শরীর মন ভিজে যাচ্ছে ওর। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি যেন, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La 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 la, ha la 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 la. মেদিনীপুর থেকে হাওড়াগামী একটা ট্রেন আসছে, এইমাত্র অ্যানাউন্স করলো। নির্দেশিত প্ল্যাটফর্মের একটা বেঞ্চে বসে আছে আবির। ডান হাতের আঙুল দুটোর ফাঁকে একটা সিগারেট ধরা। এখনো ধরায়নি। আজ সকাল থেকে একটুও ধূমপান করেনি, ইচ্ছেই করেনি। তুই কেমন আছিস বৃষ্টি? শরীর ভালো আছে তো? এতদিন কলেজে আসিসনি কেন? তোর ফোনও বন্ধ, একটা খবর দিবি তো। জানিস আমরা সবাই কত চিন্তা করছিলাম তোর জন্য। এরকম কত প্রশ্ন জমেছিল মনের ভিতরে। ভেবেছিল দেখা হতেই গলগল করে সব বেরিয়ে আসবে, কিন্তু সব প্রশ্ন ধুয়ে গেল ওই বৃষ্টিতে। যখন থামলো সেই বৃষ্টি ধারা, তখন সেই রাস্তাতেই নিজেকে সদ্য স্নাত আবিষ্কার করলো নিজেকে। কতদিন পর তোকে দেখলাম বৃষ্টি, তুই ভালো আছিস। আর কি চাই?
না, আর কোনো প্রশ্ন নেই, নেই কোনো সংশয়। আর সামনে পা বাড়ায়নি আবির, ফিরে এসেছিল। দেখা না করেই চলে যাচ্ছিস? চমকে ঘাড় ঘোরালো আবির। ওর নিরুত্তর দৃষ্টিতে অনেক কথা লুকানো ছিল। ঠোঁট দুটো একটু কাঁপলেও কোনো শব্দ উচ্চারিত হলো না। কিরে, কি হলো বল? এতটা এলি, তাও দেখা করলি না একবার? অন্য কাজে এসেছিলি বুঝি? দাঁড়িয়ে দাঁড়িয়ে আবিরের নির্বাক ভাষাগুলো পড়ে নেওয়ার চেষ্টা করলো বৃষ্টি। এবার ওর পাশে এসে বসলো। তুই কি করে জানলি আমি এসেছি? ঘড়ঘড়ে গলায় জবাব এলো। বিস্ময়ের ছবিটা এখনো ওর মুখ থেকে মিলিয়ে যায়নি। টেলিপ্যাথি বলতে পারিস, অথবা মোবাইলোপ্যাথিও। বলেই প্রাণ খুলে হেসে উঠল বৃষ্টি। ওর পরনে এখনো সেই হালকা হলুদ রঙের চুড়িদারটা। আধ ভেজা দুষ্টু চুলগুলো অবশ্য একটা ক্লিপ দিয়ে শাসন করে রেখেছে। একটা মিষ্টি সুঘ্রাণ আসছে। কেমন আছি জিজ্ঞেস করলি না তো? ফের কৌতুক ভরে জানতে চাইলো ও। ভালোই তো আছিস দেখতে পাচ্ছি। নিজের ভেতরে একটা অভিমান টের পেল আবির। না রে, মোটেই ভালো নেই। সপ্তাহ দুয়েক হলো আমার জন্ডিস হয়েছে। বাড়িতে দুবেলা শুধু সেদ্ধ খাওয়াচ্ছে জানিস তো। এই তো দেখ আমার চোখ, হাতের চেটোগুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছে, দেখ। নিজের হাতটা আবিরের কোলে তুলে দিল বৃষ্টি। একটা ফোনও তো করতে পারতিস। বৃষ্টির চোখের দিকে না তাকিয়েই বলল আবির। এতদিন কোনো পাত্তা নেই। কেন, কাকে বলতে হবে শুনি? কেই বা খোঁজ করছে আমার? ঠোঁট ফোলালো বৃষ্টি। আমার জন্য চিন্তা করার কে আছে ওখানে? নিজের হাতটা সরিয়ে নিয়ে যেতেই আবির ধরে ফেলল। ফর্সা হাতের চেটোই ফিকে হলদে ভাব। গায়ে হলুদের আগেই গা হলুদ করে ফেললি তাহলে? হেসে মুখটা পাল্টানোর চেষ্টা করলো। বৃষ্টিও ওর হাসিতে যোগ দিল। ভালো বলেছিস, কিন্তু বললি না তো দেখা না করেই চলে যাচ্ছিলি কেন? আগে তুই বল, আমার আসার খবর কি করে পেলি? কাউকে তো বলিনি। তুই কি আমায় দেখতে পেয়েছিলি? না, তবে তুই যে আমার বাড়ি পর্যন্ত এসেছিস সে খবরটা একটু আগেই পেলাম। কি করে? আমাকে তো কেউ চেনে না ওখানে। তবে চেনে একজন, তৃষা। সেই তো ফোন করে বলল আমায়। তৃষাকে? বাহ, এর মধ্যেই ভুলে গেলি? আরে, যে তোকে হাত ধরে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। মুচকি মুচকি হাসছিল বৃষ্টি। ওই মেয়েটা তৃষা? কিন্তু আমি তো ওকে কখনো... না, তুই ওকে দেখিসনি, কিন্তু ও তোকে দেখেছে। সরাসরি নয় অবশ্য, মোবাইলে, ফেসবুকে। আসলে ও আমার জেঠুর মেয়ে। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই ওদের বাড়ি। আজ সকালে টিউশনে যাচ্ছিল যখন, তখন হঠাৎই তোর সাথে দেখা হয়। আর কোইন্সিডেন্টালি তুই ওকেই আমার বাড়ির অ্যাড্রেস জিজ্ঞেস করেছিলি। তোকে আমার বাড়ির কাছে পৌঁছে দেওয়ার কিছুক্ষণ পরেই ও আমাকে কল করে জানিয়ে দেয় যে তুই এসেছিস, কিন্তু ততক্ষণে তুই চলে গিয়েছিলি। তাই আমি বাইরে বেরিয়ে অনেক খুঁজেও তোর দেখা পাইনি। ভাবলাম যদি ফিরে গিয়ে থাকিস তাহলে স্টেশনে গেলে হয়তো দেখা যেতে পারে। তারপর আর কি, অনেক কষ্টে মাকে পটিয়ে পাঠিয়ে বেরোতে হলো। সবাই তোকে ফোনে পাচ্ছে, শুধু আমিই বাদ না? গলার ভেতর অভিমানটা ডানা বাঁধছে। কলকাতায় যে সিমটা ইউজ করি সেটা বাড়িতে এলে ভালো সিগন্যাল দেয় না, তাই আরেকটা সিম নিয়েছি। জন্ডিস ধরা পড়তেই বাবা তড়িঘড়ি বাড়ি চলে আসতে বলল, তাই তাড়াহুড়োতে আর সবাইকে অন্য নাম্বারটা দিতে পারিনি রে। আমাকে ছাড়া আর সবাইকেই দিয়েছিস। অভিমানটা এবার ছিটকে বেরিয়ে আসতে চাইছিল। কেন দেব? সব বন্ধুকেই দিতে হবে? পাল্টা রাগ দেখালো বৃষ্টি। সব বন্ধু নয়, কোনো বিশেষ বন্ধু, কোনো ভালো বন্ধু, যাকে সে এই কয়দিনে নিজের জ্ঞাতে অজ্ঞাতে 1000 বার অসংখ্য বার মিস করেছে, তাকে কি দেওয়া যেত না? এই কথাগুলো বলতে পারলো না আবির। কিভাবে একজনের উপস্থিতির চেয়ে অনুপস্থিতি, তার অজ্ঞাতবাস বড় মূলধন হয়ে ওঠে তা মর্মে মর্মে উপলব্ধি করেছে।
বৃষ্টি যে প্রশ্নটা ওকে করেছে তার উত্তর কি এখনই দিতে পারবে আবির? ট্রেনটা গুটি গুটি পায়ে দূর থেকে প্ল্যাটফর্মের ধার দিয়ে এগিয়ে আসছিল। সেদিকে তাকিয়ে আবির ঠায় বসে রইল। তোর ট্রেন এসে গেছে। থমথমে গলায় কথাগুলো বলেই বৃষ্টি টের পেল ওর ডান হাতটা এখনো আবিরের চেটোবন্দি। ট্রেনটা সামনেই দাঁড়িয়ে পড়েছে। কত লোক উঠছে নামছে সেদিকে খেয়াল নেই আবিরের। যেন নীরবে ধ্যানস্থ হয়ে গভীর ভাবনায় ডুবে রয়েছে। স্বল্প বিরতি দিয়ে ট্রেনটা গড়াতে শুরু করলো। এই ট্রেনটা মিস করলে কিন্তু 1 ঘন্টা আর কোনো ট্রেন পাবি না। সত্যি করে বৃষ্টিও কি চাইছিল আবির এখনই চলে যাক? এখন একটা সত্যিকারের বৃষ্টির দরকার ছিল, ঠিক যেমন সিনেমায় হয়, যার অবিরাম ফোঁটাতে প্রকৃতি আর আবিরের হাতের মুঠোয় বন্দি বৃষ্টি সব ধুয়ে মুছে এক হয়ে যাবে। ওদের দুজনের না বলা কথাগুলো চুইয়ে চুইয়ে পড়বে শরীর থেকে। এমন একটা বৃষ্টির জন্য শুধু 1 ঘন্টা কেন, গোটা একটা জীবন অপেক্ষা করতে রাজি আছে আবির। এতক্ষণ আপনারা শুনছিলেন স্টোরি হোলিক্সের আজকের নিবেদন ডক্টর সাম্য মণ্ডলের লেখা এক পশলা রোদ্দুর। গল্প পাঠ এবং আবিরের চরিত্রে আমি সৌরভ, বৃষ্টির চরিত্রে শ্রী, বাবলির চরিত্রে জয়শ্রী, প্রবুদ্ধর চরিত্রে কৌস্তব, বিকাশের চরিত্রে দেবায়ন, বাদলের চরিত্রে সায়ন, তৃষার চরিত্রে মেঘা এবং ভিখারি ছেলেটার চরিত্রে দেবজিৎ। আবহ সঙ্গীত সৃষ্টির ক্ষেত্রে ব্যবহৃত গান তোমায় আমায় মিলে কভার করেছেন রোহিত রয় এবং সন্ধে নামার আগে কভার করেছেন ত্রিশী মুখার্জি। তাকে অসংখ্য ধন্যবাদ। আজকের গল্পের পোস্টার ডিজাইনে সায়ন, সাউন্ড ডিজাইন এবং এডিটিংয়ে সৌরভ, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় সাহেব। আশা করি আজকের গল্প আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার জীবনের এক পশলা রোদ্দুর, না ভালোবাসার মানুষকে। আজকের জন্য এইটুকুই। আবারও আসবো নতুন স্বাদের গল্প নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকো আর শুনতে থাকো স্টোরি হোলিক্স। থ্যাংক ইউ।